প্রথম খবরটি হলো ইসরায়েলের সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা ভারতে পৌঁছেছেন। কি উদ্দেশ্যে হঠাৎ করে ভারতে পৌঁছল দখলদারদের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা? ভারতের চিফ অফ আর্মি তিনি জানিয়েছেন অপারেশন সিঁদুর শেষ হয়নি, যে কোনো সময় আবারও অপারেশন সিঁদুর শুরু হতে যাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে। ইতিমধ্যে তুরস্ক, চীন আবারও মাঠে নামছে শোনা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশ পাকিস্তানের পক্ষে দাঁড়াবে নাকি ভারতের পক্ষে দাঁড়াবে, এই প্রশ্নটি এখন ভারতের কোটি কোটি জনতার। আর আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের মধ্যে রয়েছে গাজায় ত্রাণ পাঠাবে দুটো মুসলিম দেশ, সেই হিসেবে একটি নতুন পদক্ষেপের কথা শোনা গেছে এবং রুশ রকেটে চেপে স্যাটেলাইট পাঠালো ইরান। চলুন দর্শক, আমি আপনাদেরকে একটা একটা করে গুরুত্বপূর্ণ সংবাদগুলো দেবার চেষ্টা করছি। প্রথমেই আমরা ফিলিস্তিনের খবরটা দিচ্ছি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সংকট চরম আকার ধারণ করার পর পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন রকম সিদ্ধান্ত নিচ্ছে। কার্যকর সিদ্ধান্ত কেউ নিতে পারছে না। আমরা প্রতিদিনই দেখছি সেখানে ক্ষুধায় মানুষ মারা যাচ্ছে, ক্ষুধায়। আর দ্বিতীয়ভাবে মানুষ মারা যাচ্ছে দখলদারদের আক্রমণের ফলে। ইসরায়েলের পক্ষ থেকে বিভিন্ন বিধিনিষেধ থাকায় আকাশ থেকে ত্রাণ ফেলার উদ্যোগ নিয়েছে জর্দান এবং মিশর, পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলের কয়েকটি গণমাধ্যম এমন দাবি করেছে। সেই গণমাধ্যমটি বলছে ইসরায়েল শিগগিরই এই দুটি দেশকে বিমানের মাধ্যমে ত্রাণ পৌঁছানোর অনুমতি দেবে। চিন্তা করেন, মিশরের রাফা এবং গাজা পাশাপাশি, বাংলাদেশ এবং ভারত যেমন পাশাপাশি, তেমনি মিশর এবং গাজা রাফা সেক্টরে কাছাকাছি বাড়ি সীমান্ত রয়েছে। অথচ তারা পাশের সীমান্ত দিয়ে ত্রাণ দিতে পারবে না। তারা এবার সিদ্ধান্ত নিয়েছে তারা আকাশ থেকে ত্রাণ নিচেতে ফেলে দেবে। কার ভয়ে? ইসরায়েলের ভয়। এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন আজই জর্দান বিমানের মাধ্যমে গাজায় ত্রাণ পৌঁছে দিতে পারে। গত বছর যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জর্দান, মিশর এবং ফ্রান্সের সঙ্গে সমন্বয় করে গাজায় কয়েক হাজার ত্রাণের প্যাকেট ফেলেছিল। তবে ওই বছরের মার্চে আকাশ থেকে ফেলা এসব ত্রাণ মাথায় পড়ে গাজার 5 বাসিন্দার মর্মান্তিক মৃত্যু হয়। গত বছরও তারা এ ধরনের অভিযান পরিচালনা করেছিল। ছোট ছোট প্যারাশুটে করে সাধারণ বিমান থেকে এসব ত্রাণ নিচে ফেলা হয়, যেগুলো সমুদ্র অথবা খোলা স্থান লক্ষ্য করে ছোড়া হয়। তো এখন আরব আমিরাত, জর্দান তারা উপর থেকে এই ত্রাণগুলো ফেলবে গাজায়। কার ভয়? ইসরায়েলের। সেখানেও আবার ইসরায়েলের অনুমতি নিতে হয়েছে তাদেরকে। বুঝতে পেরেছেন আমাদের মুসলমানদের অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো রুশ রকেটে স্যাটেলাইট পাঠালো এবার ইরান। রাশিয়ার রকেট সহযোগিতায় মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে মুসলমানদের অন্যতম শক্তিশালী দেশ ইরান। শুক্রবার রাশিয়ার পূর্বাঞ্চলের ভোস্তানচনি কসমোড্রোম থেকে সুয়োজ রকেটের মাধ্যমে স্যাটেলাইটটি ইরানের এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয় এবং এই তথ্যটি জানিয়েছে আল জাজিরা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে আল জাজিরা জানায় রুশ রকেটের মাধ্যমে নাহিদ 2 স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে। এটি একটি যোগাযোগ স্যাটেলাইট। 110 কেজি ওজনের স্যাটেলাইটটি ইরানি প্রকৌশলীদের নকশা ও পরিকল্পনায় তৈরি করা হয়েছে। পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা এবং ট্রাম্পের আবারও তেহরানে হামলার হুমকি দেওয়ার এক সপ্তাহের মধ্যে নতুন স্যাটেলাইট পাঠালো ইরান। আর এই কাজে রাশিয়ার সহায়তায় পশ্চিমাদের সন্দেহ আরো বাড়বে বলে মনে করা হচ্ছে। পশ্চিমাদের ধারণা মহাকাশে ইরানের পদযাত্রায় আধুনিকায়ন
দেশটির ক্ষেপণাস্ত্র শিল্প আরো উন্নত হচ্ছে। এই স্যাটেলাইট আগামী দিনে দখলদারদের বিরুদ্ধে ইরানের যুদ্ধকে আরো মজবুত অবস্থান দেবে। অর্থাৎ ইরান এবার এই স্যাটেলাইটের সহযোগিতায় আরো গুরুত্বপূর্ণভাবে দখলদারদের সকল তথ্য হাতাতে পারবে, স্থান নির্ণয় করতে পারবে, পাশাপাশি আক্রমণের ধার আরো বেড়ে যাবে, এমনটি বলছে কূটনীতিক মহল। দর্শক, চলুন এবার আমরা আমাদের মূল আলোচনা একটু ফিরে যাই। ইসরায়েলের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক অফিসাররা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এক কথায় তারা ভারত সফরে এসছেন। যখন তারা ভারত সফরে আসছেন তখন পুরো নজরটি থাকছে পাকিস্তানের ভারতের দিকে। কারণ এই দুটো দেশ একজোট হয়ে পাকিস্তানের বিরুদ্ধে একটি সামরিক অভিযান চালাতে চাইছে। এটা ইরান এবং দখলদার দেশটির যুদ্ধের পর থেকে সবচেয়ে উপরে রয়েছে আলোচনার। খেয়াল করবেন, গাজায় ইসরায়েলের নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের মধ্যেই দখলদারদের সামরিক অফিসাররা ভারতে এসছেন। তখন যখন গাজায় তারা জেনোসাইড চালাচ্ছে, ভারতের গণমাধ্যমগুলো বলছে দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ইসরায়েলের সামরিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভারতে এসছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের কথাটা আমরা সবসময় শুনি। আবার ভারতের তথ্য দপ্তর পিআইবি থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে দুই দেশ একমত হয়েছে, যা ভারত ইসরায়েল প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। ভারতীয় প্রতিরক্ষা সচিব বৈঠকে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করা হয়েছে। গত 7 অক্টোবর 2023-এর হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে সকল জিম্মির মুক্তি দাবি করেন। চিন্তা করেন, হামাস দখলদার দেশে 7 তারিখে যে অ্যাটাক চালিয়েছে এটাকে সন্ত্রাসী হামলা বলছে ভারত, এবং তারা বলছে হামাস যাদেরকে জিম্মি করেছে তাদের সকলকে ছেড়ে দিতে। কিন্তু লক্ষাধিক ফিলিস্তিনিকে যে হত্যা করেছে দখলদাররা, এই বিষয়ে ভারত নিশ্চুপ, এটা নিয়ে কোনো কথা বলে। প্রিয় দর্শক, প্রশ্নটি উঠেছে পাকিস্তানের পক্ষ থেকে তখনই যখন ভারতের সেনা প্রধান, বলা হচ্ছে সিডিএস, চিফ ডিফেন্স, তো এই ব্যক্তি কি বলে, মানে তাদের সেনা প্রধান আমরা যাকে বলি, চিফ ডিফেন্স স্টাফ, সিডিএস। তো এই ভদ্রলোক ইসরায়েলের সাথে বৈঠক শেষে বলেছেন তার বাহিনীকে প্রস্তুত থাকতে। এটা হলো মূল পয়েন্ট আজকের আলোচনার, যে কোনো সময় হতে পারে 1 সপ্তাহ, হতে পারে 24 ঘন্টা, হতে পারে 48 ঘন্টা, ঠিক ডিউরেশনটা এরকম। যে কোনো সময় ভারত আবারও পাকিস্তানে আক্রমণ করবে। ভারতের সিডিএস বলছেন, চিফ ডিফেন্স স্টাফ বলছেন যে অপারেশন সিঁদুর শেষ হয়নি, আমরা প্রতিশোধ আবারও নেব এবং এটি যে কোনো সময় হতে পারে। তাই তার দেশের সামরিক বিভাগের স্থল বাহিনী, মানে সামরিক বাহিনী, নেভি, এয়ারফোর্সকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বলেছে। যখন এই ঘোষণাটি আসছে তখন দেখছি ভারত এবং পাকিস্তানের রাজস্থান সীমান্তে ভারত যুদ্ধের মহড়া চালাচ্ছে। ভারত গত 1 মাস ধরে কয়েকটি সেক্টরে, মানে পাক ভারত সীমান্তের কয়েকটি পয়েন্টে তারা এই মহড়া চালিয়েছে, কখনো যুদ্ধ বিমান দিয়ে, কখনো ড্রোন দিয়ে। এবার তারা রাজস্থান পয়েন্টে, পাক ভারত যে সীমান্ত রয়েছে সেখানে তারা যুদ্ধের মহড়া চালাচ্ছে। যখন ভারতের চিফ ডিফেন্স স্টাফ এই বক্তব্যটি দিলেন যে তারা যে কোনো সময় আবারও অপারেশন সিঁদুর শুরু করবে, অর্থাৎ ভারতের আবারও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার সর্বোচ্চ সিগন্যালটি এই আর্মি অফিসার দিলেন,
তখন এটাকে খুব গুরুত্বের সাথে নিচ্ছে পাকিস্তান। পাকিস্তানের রাওয়ালপিন্ডি, অর্থাৎ রাওয়ালপিন্ডি হলো পাকিস্তানের সেনাবাহিনীর হেড অফিস, সেখান থেকে যে বার্তাগুলো আসছে সেটি হলো তারা এবার দুটো দেশের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। একদিকে ভারত, অন্যদিকে দখলদার দেশটি। কারণ যখন ভারতের সেনাবাহিনীর এই প্রধান ব্যক্তিটি বলছেন তারা অপারেশন সিঁদুর শেষ করেনি, যে কোনো সময় এটি আবার শুরু হবে, সেই সময়টি ভারতের সফররত অবস্থায় আছেন ইসরায়েল। বলা হচ্ছে অপারেশন সিঁদুর এবং বুনিয়ানু মারসুস যখন পাক ভারতের যুদ্ধটা হয়েছিল কদিন আগে, তখন পুরো যুদ্ধের কলা কৌশল বাতলে দিয়েছে, তৈরি করে দিয়েছে, পরিকল্পনা সাজিয়ে দিয়েছিল সেই দখলদার দেশটি। এবং দখলদারদের ড্রোন অ্যাটাক দিয়ে তারা যুদ্ধটা শুরু করেছিল। শত শত যে ড্রোন পাকিস্তানে ছেড়েছিল ভারত, এগুলো সব ইসরায়েলের ড্রোন। এবার ইসরায়েলকে ডেকে এনে ভারত মূলত যে দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলা হচ্ছে, এটি হলো পর্দার সামনের দৃশ্য। মূলত পর্দার অন্তরালে মূল দৃশ্যটি হলো এবার ইসরায়েল কিভাবে ইরানকে শায়েস্তা করেছে, এই কৌশলটি রপ্ত করতে চায় ভারত দখলদার দেশটির কাছ থেকে, এবং এই কৌশলটি পাকিস্তানের বিরুদ্ধে তারা ব্যবহার করতে চায়। একদম সোজা হিসেব যেটাকে আমরা বলতে পারি। ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে ইরানকে প্রথম 13 তারিখে মাত্র 12 মিনিটের অ্যাটাকে নাস্তানুবোধ করে দিয়েছিল ইসরায়েল। মাত্র 12 মিনিট স্ট্রাইক চালিয়ে 20 জন সর্বোচ্চ পজিশনের সামরিক অফিসার, পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। এই 20 জনকে হত্যা করতে 20 মিনিট সময় নেয়নি, মাত্র 12 মিনিট সময় নিয়েছিল কে? দখলদার দেশটি। অর্থাৎ তাদের এজেন্টরা, মোসাদের এজেন্টরা প্রত্যেকটা ব্যক্তির অবস্থান, সময় জেনে কনফার্ম তথ্য দিয়েছিল তেল আভিভকে। তেল আভিভ হঠাৎ করে যে 12 মিনিটের অভিযানটি ইরানে চালায়, এই 12 মিনিটের অভিযানের প্রথম 12 মিনিটের মধ্যেই 20 জন ইরানের সেনাবাহিনীর প্রধান, আইআরজিসির প্রধান, এয়ারফোর্স প্রধান, গোয়েন্দা প্রধান, এরকম করে বেশ কজন সামরিক অফিসার, জেনারেল এবং পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ফেলে 20 মিনিটের মধ্যে। এরপর ইরানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, মিসাইল স্টোরেজ গুলোকে ধ্বংস করে দেয়, যাতে ইরান পাল্টা প্রতিঘাত করতে না পারে। তো এই কৌশলটি এবার ভারত নিতে চাইছে দখলদার দেশটির কাছ থেকে। তাই তাদের সামরিক অফিসাররা ভারত সফর করছেন এবং তারা একই পদ্ধতিতে পাকিস্তানে অ্যাটাক করতে চাইছে। বলা হচ্ছে প্রথম কয়েক মিনিটের মধ্যে যদি ভারত বিনা মেঘে বজ্রপাতের মতো হঠাৎ করে পাকিস্তানের গুরুত্বপূর্ণ টার্গেটগুলোকে ধ্বংস করতে পারে, যেমন পাকিস্তানের যেখানে তাদের যুদ্ধ বিমানগুলো রয়েছে, J-10C, F-16 বা 17 থান্ডার, অথবা পারমাণবিক ওয়ারহেড গুলো যেখানে রয়েছে, অথবা সেনা প্রধান বা এই যুদ্ধের যারা প্রধান সারিতে পরিকল্পনা সাজিয়ে দেন এই ব্যক্তিগুলোকে টার্গেট করে যদি প্রথম 10-20 মিনিটে ভারত পাকিস্তানকে নাস্তানুবোধ করে দিতে পারে, তাহলে পাকিস্তান সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে না। কারণ পাকিস্তানের হাতে ইরানের মতো শক্তিশালী মিসাইল নেই, এটি ভারতের ধারণা। যখন ইসরায়েলের সামরিক অফিসাররা এবং যারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছেন সেই সব অফিসারই মূলত এসছেন ভারতে, বলা হচ্ছে এরকম পাকিস্তানের গণমাধ্যমে। তারা কি চাইছেন? পাকিস্তান ইতিমধ্যে বিষয়টি চীন এবং তুরস্কের নজরে এনেছে, এবং যারা ভারতের সফরে এসছেন ইসরায়েলের সামরিক কর্তারা, এদের ব্যাপারে তুরস্কের গোয়েন্দা MIT, মিল্লিক ইস্তেকবারাত তেশকিলাতি, তাদের তথ্য অবগত আছে। তারা জানেন পাকিস্তানকে তুরস্ক বলেছে তোমরা আশ্বস্ত থাকো, পাশে আছি। এদিকে চীনের সাথে দহরম মহরম বাড়াতে চাইছে ভারত। পাকিস্তানের উপর আক্রমণটি করার জন্য এই খণ্ডকালীন সময় ভারত চাইছে চীনের সাথে দহরম মহরম বাড়াতে। সেজন্য তারা ভারতের হাত পা চেপে ধরেছে। আমি আমার গতকালকে লাইভে বিস্তারিত আপনাদের বলেছি, যারা মিস করেছেন তাদেরকে একটু তথ্য দিয়ে রাখি।
পাকিস্তান চীন ভারতের নাকের উপরে 167 বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে বিশাল আকারের ড্যাম তৈরি করতে যাচ্ছে। যে ড্যাম বা বাঁধ তৈরি হলে ভারত শুকিয়ে যাবে, মরুভূমি হয়ে যাবে। আর তাই ভারত এই ভয়ে এখন চীনের সাথে বন্ধুত্বে নজর রাখছে। ভারত চীনের উপর যে নিষেধাজ্ঞাগুলো দিয়েছে প্রত্যেকটা প্রত্যাহার করে এই সম্পর্কের অফার করছে। চীন বলেছে অরুণাচল, লাদাখ, যে অঞ্চলগুলো ভারতের চীন দাবি করছে এগুলো তাদেরকে দিয়ে দিলে তারা ভারতের সঙ্গে সম্পর্কে নজর রাখবে। মূলত নরেন্দ্র মোদীর টার্গেটটা হলো চীনকে আলোচনায় রেখে তিনি পাকিস্তানে অ্যাটাক করবেন, যাতে চীন কোন রকম পাকিস্তানকে সহযোগিতা না করে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের এই বিষয়টির জন্য। কারণ বিগত যে যুদ্ধটা হয়েছে সেই যুদ্ধতে চীন তার J-10C-17 থান্ডার এবং আদার্স আকাশ প্রতিরক্ষা সিস্টেম শুধু না, আদার যে সহযোগিতাগুলো করেছে, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার, তারপর স্যাটেলাইট তথ্য, রাডার সিস্টেম, সবকিছু চীন প্রোভাইড করেছে পাকিস্তানকে। তো বলা হচ্ছে যে চীন তার J-10C যে যুদ্ধ বিমানটা তার দেশের জন্য তৈরি করেছিল, বিক্রির জন্য একটা ভার্সন হয় আর নিজের দেশের জন্য একটা ভার্সন হয়। যেটা চীন তার নিজের দেশের জন্য রেখেছিল সেই ভার্সনটাই পাকিস্তানকে দিয়েছে যুদ্ধে ব্যবহারের জন্য। কারণ চীন চেয়েছিল যে আমার সাথে ভারতের কবে যুদ্ধ বাঁধে, যেহেতু আমার শত্রু ভারত, তাহলে পাকিস্তানকে দিয়ে আমি তাদেরকে ভাঁজ করে ফেলি, তাদেরকে সাইজ করে ফেলি। তাই চীন, এটা ভারতের গণমাধ্যম বলছে যে চীন একদম লেটেস্ট আধুনিক ভার্সন যেটা নিজ দেশের জন্য বানিয়েছে সেটাই দিয়েছিল পাকিস্তানকে, আর সেটা ব্যবহার করে পাকিস্তান রাফায়েল, সুখাই, তারপরে MiG-29 এগুলো ফেলে দিয়েছে। তো এখন ভারত দুটো গেম খেলছে। একদিকে চীনের সাথে সম্পর্ক উন্নয়নে দুতিয়ালি শুরু করেছে, অন্যদিকে ইসরায়েলকে ডেকে এনে পাকিস্তানের বিরুদ্ধে একটা বড় সামরিক অভিযানের প্রস্তুতি পরিকল্পনা সাজাচ্ছে। পাকিস্তানে আসলে এখন এই মুহূর্তে কি হচ্ছে? পাকিস্তানে এই মুহূর্তে ফিল্ড মার্শাল সেনাপ্রধান আসিফ মুনিরের প্রধান টার্গেট ইমরানকে দমন করা। তিনি ভারতের সাথে একদিনের যুদ্ধে এই বিজয়ের মাধ্যমে নিজেকে ফিল্ড মার্শাল ঘোষণা করেছেন একদিনের যুদ্ধের পর। এবার ভারত যে দখলদার দেশটিকে নিয়ে বড় প্ল্যানে, বিগ এনভায়রনমেন্টে যুদ্ধের যে পরিকল্পনা তৈরি করছে, এটা পাকিস্তান মোকাবেলা করতে পারবে? কারণ ভারত পাকিস্তানের বিশাল অঞ্চল জুড়ে সীমান্ত রয়েছে। এমন না যে অন্য দেশ পেরিয়ে এসে অ্যাটাক করতে হবে, পাশাপাশি দুটো দেশ। ভারতের চেয়েও অনেক গুণ এগিয়ে আছে পাকিস্তানের এয়ারফোর্স, কিন্তু তাদের নেভি, স্থল বাহিনী, এই দুটো কি করবে? কারণ পাকিস্তানের চেয়ে অনেক বেশি সংখ্যায় সেনা সদস্য রয়েছে ভারতের হাতে। ভারতের টার্গেট আজাদ কাশ্মীর দখল করা, পাকিস্তানের টার্গেট জম্মু কাশ্মীর দখল করা। এই যুদ্ধে এই দুটো অঞ্চলেরও ভাগ্য নির্ধারণ হতে পারে বলা হয়। এখন আসলে কি দাঁড়াচ্ছে? ইমরান খানের বিরুদ্ধে যে বড় রকম ক্র্যাকডাউন শুরু হয়েছে, তাকে যে কোনোভাবে এস্টাবলিশমেন্ট বা আসিম মনির তাকে কোনোভাবে দমাতে না পেরে এখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে পিটিআই নেতা কর্মী ইমরান খানের বিরুদ্ধে একটার পর একটা প্রহসনের রায় দেওয়া শুরু করে দিয়েছে। এবং ইমরান খান বুঝতে পেরেছেন আর আদালতের মাধ্যমে ইনসাফ পাওয়া কঠিন, আর পাবেন না। কারণ যারা ইনসাফ করবেন বিচারপতি, তাদের সবাইকে বন্দুক ঠেকিয়ে দিয়ে সরিয়ে দিয়েছে, অবসরে পাঠিয়ে দিয়েছে, দেশ ছাড়া করেছে আসিম মনির। এখন করাপ্টেড ABM খায়রুল হকরা, মানিক চোরেরা, সিনহা বাবুরা বসে গেছেন পাকিস্তানের আদালতে। এখন ইমরান খানের ছেলেরা মাঠে নেমেছেন, কারণ দেখছেন যে আদালতের মাধ্যমে আর তার বাবাকে মুক্ত করার সুযোগ থাকছে না। আর যারা রয়েছেন বিচারপতি, তাদের বিবেক কবে জাগবে জানি না। কারণ শেখ হাসিনার মতো ফ্যাসিস্টদের সামনে ABM খায়রুল হক, সিনহা বাবুরা সঠিক বিচার করতে পারেনি দলবাজরা অর্থের জন্য। ঠিক আসিম মনিরের দেশেও ABM খায়রুল হকরা ঢুকে পড়েছে, যেটা পাকিস্তানের ইতিহাসে গত 75 বছরে ছিল না। ইমরান খান জেল থেকে লাস্ট টুইট করেছেন, তিনি বলেছেন পাকিস্তানে চলছে আসিম ল, পাকিস্তানে কোনো আইন, আদালত, রুল অফ ল নেই, সেনাপ্রধান আসিফ মনিরই এখন ল।
তা যা বলছেন তাই হচ্ছে, যা লিখছেন তাই আদালতে বিচারকরা পড়ে দিচ্ছে। দ্বিতীয়, তিনি বলেছেন 5 আগস্ট পাকিস্তান এই দস্যু মুক্ত হওয়ার জন্য যেন সবচেয়ে বড় আন্দোলন শুরু করে। এই আসছে 5 তারিখে তেহরিকে ইনসাফের সবচেয়ে বড় কি বলবো শোডাউন বা পাওয়ার শো হতে যাচ্ছে, এবং তিনি পুরো জাতিকে নেমে আসতে বলেছেন। তিনি বলেছেন আমি কোনোভাবেই আসিম মনিরের সাথে ডিল করব না, আমি প্রয়োজনে ফাঁসির রশি গলায় ঝোলাবো, কিন্তু আমি ডিল করব না। এবং আসিম মনিরের নাম উল্লেখ করে তিনি বলেছেন পুরো রাষ্ট্রকে অন্ধকারে জাহেলিয়াতের দিকে পাঠিয়ে দিয়েছে আসিম মনির, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে, যেটা পাকিস্তানে কখনো হয়নি। পিটিআইয়ের নেতাদের হুমকি ধমকি দিয়ে তাদেরকে দিয়ে বিভিন্নভাবে পিটিআইয়ের বিরুদ্ধে কথা বলাচ্ছে, কাজ করাচ্ছে। পরিবারের পক্ষ থেকে কেউ দেখা করতে পারছে না, চিকিৎসক বা তার পরিবারের কেউ ইমরান খানের সাথে জেলখানা দেখা করতে পারছেন না, তার আইনজীবীরাও দেখা করতে পারছেন না, কিন্তু আদালতের ভিতরেই প্রহসনের বিচার চলছে, শুনানি চলছে, কিন্তু ইমরান খান তার পরিবার তার লয়ারদের থাকতে দিচ্ছে না। একটা চোখ বন্ধ করে কালো কাপড় দিয়ে বিচারের রায় বা বিচারের কাজ চলছে আসিম মনিরের লতে। এবং ইমরান খান বলেছেন যে নতুন জেলার আডিয়ালা জেলে যে নতুন জেলার এসছেন এই ব্যক্তি তাকে প্রচন্ড কষ্ট দিচ্ছে, একদম আসিম মনিরের নিবেদিত একজন পাপেট এই জেলার ইমরানকে ব্যাপক কষ্ট দিচ্ছেন, তাকে অন্ধকারে রাখছেন, তার বিদ্যুৎ বন্ধ করে দিচ্ছেন, ছোট্ট রুমের মধ্যে লম্বা একটা মানুষ, বিভিন্নভাবে তাকে কষ্ট দেওয়া হচ্ছে। তারপরে ইমরান খান বলছেন এই লড়াই চলবে এবং পাকিস্তানের জাতি বা কম যেটা তারা বলে তারা পাকিস্তানকে মুক্ত করবে। এই প্রত্যাশা ইমরান খানের অনেক বড়, কারণ পিটিআই কে সেনাবাহিনী মোটামুটি যেভাবে এতদিনে যে প্রেশার তৈরি করে, এবং ইমরান খান বলেছেন যে আইএসআই এবং কি বলে মিস্টার আসিম মনির পুরো পাকিস্তানের রাজনীতিকে ব্ল্যাকমেইল করে ফেলেছে। বর্তমানে কোনো সরকার নেই, শাহবাজ শরীফ পুতুল সরকার, পুরো রাষ্ট্রকে কন্ট্রোল করছেন ফিল্ড মার্শাল সাহেব। এই পরিস্থিতিতে ইমরান খান তার জাতির উপর তাকিয়ে আছেন। এখন প্রশ্ন আসলে যে ভারত এই সময়টিকে বেছে নিয়েছে কেন? কারণ 5 তারিখে ইমরান খান তার আন্দোলন শুরু করতে যাচ্ছেন। 5 তারিখের আগে পরে ভারত যদি পাকিস্তানে আক্রমণ করে বসে, এখানে ভারতের সেনাবাহিনী বড় রকম একটা ধাক্কা খাবে। প্রশ্ন হলো এই লড়াইতে চীন তুরস্ক থাকবে পাকিস্তানের পক্ষে, বাংলাদেশের অবস্থান কি হবে? সাম্প্রতিক সময় আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীর যোগাযোগ, একে অপরে এক দেশ আরেক দেশ ভিজিট হয়েছে। তুরস্কের মাধ্যমে সেনাবাহিনীর সাথে পাকিস্তানের সেনাবাহিনীর সাথে বাংলাদেশের সেনাবাহিনীর একটা সখ্যতা তৈরি হচ্ছিল, কিন্তু সাম্প্রতিক সময় ইউনূস সরকার একের পর এক ব্যর্থতা দেখাচ্ছেন এবং বলা হচ্ছে পাকিস্তানের সাথে যে সম্পর্কটা বাংলাদেশ সেনাবাহিনী তৈরি করছিল কিছুটা স্তিমিত হয়ে গেছে। কারণ বর্তমান সময় যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, প্রফেসর ইউনূস তার 1 বছরের মেয়াদকালে তিনি অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। তিনি তার ধ্বজভঙ্গ উপদেষ্টাদের দিয়ে যে রাষ্ট্র চালাচ্ছেন, এনজিও সরকার বা এনজিও রাষ্ট্র যে প্রক্রিয়া চালাচ্ছেন, এটিতে জনগণ খুশি না। হ্যাঁ, জনগণ ইউনূস সরকারকে ভালোবাসেন, চাইছেন, কিন্তু তার যে উপদেষ্টা মন্ডলী এবং তিনি যে স্লো গতিতে রাষ্ট্র চালাচ্ছেন এটা কেউ চাইছেন না। যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে 2000 ছেলে 25,000 ছেলে 2000 মানে শাহাদত বরণ করেছে, 25,000 আহত হয়েছে, পঙ্গু অন্ধ হয়েছে, সেই বিপ্লবী সরকারের যে আচরণ বা যে রকম স্পিরিট থাকার কথা তা 0% ইউনূস সরকারের মধ্যে নেই। আজ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করতে পারেনি ইউনূস সরকার। একদিকে ভারতের চাপ, বিএনপির চাপ, সেনাবাহিনী ডিজিএফআই চাপ, আরেকদিকে অন্য মতের চাপ, সবগুলো চাপ এখন ইউনূসের উপর। কিন্তু প্রথমেই ইউনূস সাহেব যদি কাঁচা না নইলে বাঁশ পাকলি করে ঠাস ঠাস যে কথাটি আছে এই প্রবাদের মতোই, প্রথমেই ইউনূস সাহেব যদি খুব একটা অ্যাগ্রেসিভ মুভমেন্টে রাষ্ট্রকে কন্ট্রোল করতে পারতেন, যেটা 1/11 করেছিল মইনি, তাহলে আজকের এই পরিণতি হতো না।
ইউনূস সরকার খুব বেশি ধৈর্যের মাধ্যমে, খুব স্লো লোকদের মাধ্যমে, খুব ঢিলেঢালা লোকদের মাধ্যমে এবং বিভিন্ন টাইপের লোকদেরকে এমন ভাবে উপদেষ্টা বানিয়েছেন যারা আসলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যর্থ ব্যক্তি। তারা হয়তো বই লিখতে পারবেন, টকশো করতে পারবেন, রাষ্ট্র পরিচালনার জন্য যে এরকম দাবাং টাইপের লোক প্রয়োজন এরকম লোকদের ইউনূস সরকার বসাতে পারেন। আমাকে যদি প্রশ্ন করেন আমি বলবো ইউনূস সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ। তিনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না, তিনি আইন শৃঙ্খলাকে রক্ষা করতে পারছেন না। প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলবো যে রাষ্ট্র এখন ইউনূস সরকারের নির্দেশে চলছে না, রাষ্ট্র চলছে একটা ভেতরের ইস্টাবলিশমেন্টের নিয়ন্ত্রণে। আর সেখানে কয়েকটা সেক্টর আছে, বিএনপি আছে, সেনাবাহিনী আছে, আদার্স দলগুলো আছে, ইউনূস সরকারের এনজিও ফোরামের লোকেরা আছে, ভারত আছে। তো সবকিছু মিলিয়ে মনে হচ্ছে ক্রমান্বয়ে ভারত আবার ঢুকে পড়ছে বা ভারতের পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগুচ্ছে। এই ক্ষেত্রে ইউনূস সরকারের এই ব্যর্থতাগুলোকে আমি দায়ী করব। কারণ বিপ্লবী সরকার আজ পর্যন্ত জুলাই সনদ বা প্রোক্লেমেশনই ঘোষণা করতে পারেনি। যে সরকারের এতটুকু ক্ষমতা নেই সেই সরকার কখনো বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন করতে পারবে না। তো এই মুহূর্তে ভারত বাংলাদেশকে পাশে চাইছে। আবার আমাদের সেনা প্রধানের সাথে ভারতের যে সখ্যতার কথা কম বেশি শুনি, এতে করে বাংলাদেশের অবস্থানটা কোন পক্ষে যাবে বলা মুশকিল। তবে ওয়াকারুজ্জামান যদি এই মুহূর্তে চীন পাকিস্তানের বলয়ে প্রবেশ করেন, আমি মনে করব আগামী দিন বাংলাদেশ বড় কিছু সামরিক সহযোগিতা পাবে চীন এবং পাকিস্তানের কাছ থেকে। কারণ J-10C, 17 থান্ডার অথবা আদার্স ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার এগুলো আমাদের বাংলাদেশের এখন খুব জরুরি দরকার, কারণ শত্রুরা নিঃশ্বাস ফেলছে আমাদের ঘাড়ের পাশে। তো এখন চীন এবং পাকিস্তানের সহযোগিতা বাংলাদেশের খুব দরকার। আর ওয়াকারুজ্জামান যদি বা বর্তমান সরকার যদি চিন্তা করে যে তারা ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধি করবে ওদেরকে বাদ দিয়ে, তাহলে ওই যেটা হয়েছে আর কি আমাদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মতো, ওই ধ্বজভঙ্গ বিমান, ধ্বজভঙ্গ কি বলে সাবমেরিন, এগুলো দিয়ে আমাদের ওই ঠেট্টারা বন্দুক নিয়ে আমাদের বসে থাকতে হবে আর বিশাল বাজেট ওপারে ট্রান্সফার করে দিতে হবে রাষ্ট্রের টাকা লুট করে। তো সামরিক বাহিনী এই মুহূর্তে যতটুকু বুঝি বাংলাদেশ হয়তো নিরপেক্ষ অবস্থানে থাকবে অথবা চীন পাকিস্তানের বলয়ে যেতে পারে। এটিও ডিপেন্ড করবে ওয়াকারুজ্জামান এবং প্রফেসর ইউনূসের ডিলের মাধ্যমে। তবে এই মুহূর্তে ভারত বাংলাদেশকে খুব করে চাইছে, কারণ বাংলাদেশের মতো একটি দেশ যদি তার পক্ষে না থাকে, ভারত পাকিস্তানের লড়াইটা শুরু হলে বাংলাদেশের সীমান্ত চীন ব্যবহার করতে পারে, এই ভয়টা রয়েছে ভারতের। কারণ বাংলাদেশের সাথে ভারতের বিশাল সীমান্ত রয়েছে। তো এই যুদ্ধটা যদি একটু দীর্ঘমেয়াদী হয় ভারত পাকিস্তানের, তাহলে বাংলাদেশ থ্রেট হয়ে যেতে পারে ভারতের জন্য। আপনার মনে আছে ভারত পাকিস্তান যুদ্ধের সময় আমরা দেখেছি যে বাংলাদেশের সীমান্তের কাছে সেনা মোতায়েন করেছে ভারত, ড্রোন মোতায়েন করেছে, যুদ্ধ বিমান মোতায়েন করেছিল ভারত। তো এই মুহূর্তে বাংলাদেশ তার বন্ধু বাছাইয়ের ক্ষেত্রে কোনো কি বলবো ডাইনামিক ডিসিশন নিতে পারবে, নাকি শত্রুকেই বন্ধু বানিয়ে হাসিনার মতো গলার ফাঁসে রশি পড়বে, সেটা হয়তো সময় বলে দেবে। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।